বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভাইটান ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব আমাদের বাজেট 2025-26 আলোকে 39টি সেবা পেতে আয়কর রিটার্ন জমার প্রমাণক দাখিল বাধ্যতামূলক। এটা আসলেই কি বাধ্যতামূলক? সেই 39টি সেবা কি? অর্থাৎ ওই 39টি সেবা সবারই জানা উচিত, যেখানে আয়কর রিটার্ন জমার প্রমাণক হিসেবে আপনার রিটার্ন জমার প্রাপ্তি স্বীকার বা আয়কর সার্টিফিকেট অথবা ডিসিটি কর্তৃক স্বাক্ষরিত একটা আয়কর সনদ জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো, এই প্রমাণক হিসেবে এই প্রমাণকগুলো জমা দিলেই আপনি 39টি সেবা পাবেন। এখন তার প্রশ্ন থাকে যে ওই 39টি সেবা কি? আমার সেবাটি এই 39টি সেবার মধ্যে আছে কিনা? তাহলে এটার অবশ্যই সবার মধ্যে একটা কৌতূহল রয়েছে। যাই হোক, আমরা তাহলে চলে যাই সেই 39টি সেবা কি কি এখনই জেনে নেই। আমাদের অর্থ আইন বা আমাদের অর্থ অর্ডিন্যান্স 2025-এর আলোকে এখানে বলা রয়েছে, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে রিটার্ন দাখিলের প্রমাণক দাখিল করতে হবে, অর্থাৎ বাধ্যতামূলকভাবে। 1, 20 লক্ষ টাকার অধিক যদি ঋণ গ্রহণ করেন। 2 হলো কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে চাইলে লাগবে। 3 হলো আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ বা নবায়ন, অর্থাৎ আইআরসি ইআরসি গ্রহণ বা নবায়ন করতে। 4 হলো সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে। ট্রেড লাইসেন্স এখানে নবায়নের কথা বলা হয়েছে। ট্রেড লাইসেন্স যখন নতুন নেবেন তখন শুধু টিন সার্টিফিকেট হলেই চলবে। 5 হলো সাধারণ বীমা তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে। 6 হলো সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে। 7 হলো চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, অ্যাকচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্য পদ যদি নবায়ন করতে চান, তাহলে অবশ্যই রিটার্ন জমার প্রমাণক আপনার জন্য কি বাধ্যতামূলক। আচ্ছা, 8 হলো মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর অধীন নিকা রেজিস্টার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 এর অধীনে হিন্দু বিবাহ নিবন্ধক ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 এর অধীন রেজিস্টার হিসেবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করিতেও লাগবে। ট্রেড বডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্য পদ প্রাপ্তি অথবা নবায়ন করতে চাইলেও আপনাকে রিটার্ন জমার প্রমাণক লাগবে। 10 হলো স্ট্যাম্প, কোর্ট ফি ও কাটিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে আপনার পিএসআর অর্থাৎ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন লাগবে। 11 হলো ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেড ফরওয়ার্ডিং লাইসেন্স ও বাইং হাউস নিবন্ধন গ্রহণ ও নবায়নে। 12 হলো যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে। 13 হলো সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তির ক্ষেত্রে লাগবে। 14 হলো সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তির ক্ষেত্রেও আপনার পিএসআর লাগবে। 15 হলো লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম, বার্জ সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ করতে ও নবায়নে। 16 হলো পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ এবং নবায়নে। 17 হলো সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তির ক্ষেত্রে। 18 হলো কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নের ক্ষেত্রে। 19 হলো অগ্নেয়াস্ত্রের লাইসেন্স যদি আপনি গ্রহণ করতে চান, পাশাপাশি নবায়ন করতে চান, তাহলেও প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন লাগবে। 20 হলো আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলা অর্থাৎ এলসি ওপেন করতে চাইলে। 21 হলো 10 লক্ষ টাকার অধিক মেয়াদি আমানত খোলায় বা বহাল রাখতে লাগবে। 22 হলো 10 লক্ষের অধিক টাকার যদি সঞ্চয়পত্র কিনেন। সঞ্চয়পত্রে অনেকে কোশ্চেন করছেন, দেখেন প্রমাণক হিসেবে দেখালাম। 10 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিন্তু আপনার আয়কর রিটার্ন জমার প্রমাণক লাগবে। 23 হলো পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হলেও আপনার পিএসআর লাগবে। 24 হলো ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী
পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ভাতাদি প্রাপ্তিতে, অর্থাৎ ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন এই বিষয়গুলোর সাথে, তত্ত্বাবধানের সাথে পদমর্যাদায় কর্মরত ব্যক্তিদের বেতন ভাতাদি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই রিটার্ন জমার প্রমাণক বা প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন লাগবে। 25 হলো দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তির ক্ষেত্রে লাগবে। 26 হলো স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন বা ফি বা অন্য কোনো ধরনের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। 27 হলো কোনো নিবাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানির কাছ থেকে যদি কোনো অর্থ প্রাপ্তি হন বা অর্থ পান, সেক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও আপনাকে আয়কর রিটার্ন জমার প্রমাণক অর্থাৎ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর্থাৎ পিএসআর অবশ্যই জমা দিতে হবে। 28 হলো বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে। 29 হলো দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে। 30 হলো এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে। 31 হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে যদি লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে। কোম্পানি আইন 1994 এবং সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের যদি আপনি সদস্য পদ গ্রহণ বা নবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনার আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক অবশ্যই উপস্থাপন করতে হবে। 33 হলো কোনো নিবাসী করদাতা কর্তৃক এর উদ্দেশ্যে টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে। 34 হলো পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলকালে। 35 হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সময় সময় সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে। 36 হলো এই আইনের ধারা 140 এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানের ক্ষেত্রে কোথায় ধারা 140 এর বিষয়টুকু আপনাকে মাথায় রাখতে হবে। এরপরে আসি 37, এই আইনের ধারা 140 এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্য বা সেবা সরবরাহ। তাহলে 140 যে ধারায় বলা রয়েছে সেই সুনির্দিষ্ট ব্যক্তির কাছে পণ্য বা সেবা সরবরাহকালে লাগবে। 38 হলো হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহের লাইসেন্স গ্রহণ এবং নবায়নে। 39 হলো সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ যে কোনো অনুষ্ঠানে আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য যে কোনো সেবা গ্রহণকালে অবশ্যই আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণক লাগবে। এই 39টি সেবা যদি আপনি পেতে চান বা এই 39টি ক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন জমার আয়কর রিটার্ন জমার প্রমাণক দাখিল করা অবশ্যই বাধ্যতামূলক। যাক সম্মানিত শুধু এই ভিডিওটি করা হয়েছে আমাদের অর্থ অধ্যাদেশ 2025 এর আলোকে। আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন, ভালো লাগবে। এরকম নতুন বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই সম্মানিত সুধী, তাহলে আয়কর, ভ্যাট, কাস্টম সংক্রান্ত নতুন বিষয় জানতে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ স্কুল অফ নলেজ, ভ্যাট অ্যান্ড ট্যাক্স অনলাইন সার্ভিস, সঞ্চয়পত্র, আয়কর রিটার্ন এই পেজগুলো রয়েছে। পাশাপাশি লিঙ্কডইনে ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলেও জয়েন করতে পারেন। যাক সম্মানিত সুধী, আপনাদেরকে আবারও অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতে যাচ্ছি। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।